আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের কার্ডিওলজি সেগমেন্টের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস মাইট্রাল স্টেনোসিস সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ডিসকাস করব। আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাইট্রাল স্টেনোসিস এটার যদি আপনাকে কজ বলতে বলা হয় তাহলে এটার একটাই মেইনলি কজ, সেটা হলো রিউম্যাটিক ফিভার। সেটা কি? রিউম্যাটিক ফিভার। ওকে, তো আমরা এই ব্যাপারটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো আলহামদুলিল্লাহ, আপনারা আসলে এখানের যে ফান্ডামেন্টাল বেসিক কথাবার্তা যেগুলো একেবারে প্রাইমারি লেভেলের, ওই কথাগুলো আমি আসলে বলে রিপিট করে সময় নষ্ট করতে চাচ্ছি না। সো খুব ব্রিফলি আমরা ইনশাল্লাহ আগানোর চেষ্টা করব। প্রথমে আসেন মাইট্রাল স্টেনোসিস, এটা নিয়ে জানতে হলে আমরা সবাই যেটা জানি যে আমাদের হার্টের ভালভ চারটা। তো এর মধ্যে লেফট হার্ট, রাইট হার্ট, আমি এভাবে পড়াই সাধারণত। লেফট হার্টের মধ্যে দুটো ভালভ আছে, একটা হলো অ্যাওর্টিক ভালভ, একটা মাইট্রাল ভালভ। রাইট হার্টে আবার ঠিক একই রকম দুটো ভালভ আছে, একটা হলো পালমোনারি ভালভ আর একটা হলো ট্রাইকাসপিড ভালভ। ওকে, আচ্ছা, তো এখন এর মধ্যে দেখেন আমাদের এখানে যে ভালভের যে স্ট্রাকচারটা, হ্যাঁ, এখানে দেখেন এই যে এটা হলো হার্টের লেফট সাইড আর এটা হলো রাইট সাইড। তো এখানে এই যে লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভালভ যেটার দুটো দরজা, দুটো কাস্প, যেমন এই যে একটা কাস্প, তার সাথে এই আর একটা কাস্প। ওকে, আচ্ছা, আর রাইট সাইডে যে ট্রাইকাসপিড ভালভ তার তিনটা কাস্প, এই একটা, এই 2 নাম্বার, এই হলো 3 নাম্বার। ওকে, আচ্ছা, তো এইটা হলো সেই আমাদের আজকের লেকচার টপিক্সের জায়গাটা। তো এখন দেখেন, আপনারা যদি একটু ভালো করে তাকান যে মাইট্রাল স্টেনোসিস এই জিনিসটা হয় কোথায়? ক্রনিক রিউম্যাটিক ফিভারে। ওকে, আচ্ছা, তো আমরা যখন রিউম্যাটিক ফিভার পড়াবো তখন সেখানে আমরা ইনশাল্লাহ প্যাথোফিজিওলজিটা ডিটেলস বলবো। তো পড়ানোর স্বার্থে এখানে একটু ব্রিফলি বলি। এখানে মেনলি যেটা হয় যে গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই ব্যাকটেরিয়া দিয়ে যখন কারোর শরীরে ইনফেকশন হয় থ্রটে, এটাকে আমরা বলি স্ট্রেপ থ্রট। ওকে, তো এই ইনফেকশনটা হলে স্বাভাবিকভাবে এটা যেহেতু ব্যাকটেরিয়া, তো ধরেন সেই স্ট্রেপ্টোকক্কাই ব্যাকটেরিয়াটাকে আমি যদি আঁকি, এভাবে আমি আঁকলাম, হ্যাঁ, তো এটা যেহেতু একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তাহলে তার সেল ওয়াল আছে। তো ওই সেল ওয়ালের মধ্যে একটা প্রোটিন অ্যাটাচ থাকে, তার নাম হলো এম প্রোটিন। ওকে, তো সেই এম প্রোটিনটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে এই হলো আমাদের সেই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস গ্রুপে তার এই যে সেল ওয়াল, এই যে সেল ওয়ালের মধ্যে দেখেন এখানে এই যে আমাদের এম প্রোটিনটা অ্যাঙ্কর্ড আছে। তো এই এম প্রোটিনটা এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিসের একটা মেজর অ্যান্টিজেন। ওকে, তো যখন এটা দিয়ে ইনফেকশন হয় তখন আমাদের বডি এই এম প্রোটিনের বিভিন্ন সেগমেন্টের অ্যাগেনস্টে কী করে? অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা, তো সিম্পলি বলার জন্য আমি ধরে নিচ্ছি যে এই এম প্রোটিনের অ্যাগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হলো, এই যে এটা হলো এটা। ওকে, এখন এই এম প্রোটিনের স্ট্রাকচারের সাথে মিলে যায় এমন কিছু স্ট্রাকচার আমাদের হার্টের মধ্যেও থাকে। তো সেটা কি? দেখেন এখানে এই যে এম প্রোটিন, এটার স্ট্রাকচারের মধ্যে আমরা তিনটা জিনিস পাই। আলফা হেলিক্যাল স্ট্রাকচার, যেটার সাথে আমাদের হার্টের কার্ডিয়াক মায়োসিনের কিছু স্ট্রাকচার মিলে যায়। তারপরে আবার এই এম প্রোটিনের আরেকটা তার স্ট্রাকচার, সেটা হলো ফাইব্রোনেকটিন বাইন্ডিং রেজিয়ন। এটার সাথে, এই স্ট্রাকচার সাথে আমাদের এন্ডোথেলিয়াল সেলস অফ হার্টের সাথে কিছু স্ট্রাকচারাল সিমিলারিটি দেখা যায়। তারপরে আবার এই এম প্রোটিনের সি টার্মিনাল রিজিয়ন, এটার সাথে আমাদের হার্টের যে এন্ডোকার্ডিয়াল বেসমেন্ট মেমব্রেন আছে, অর্থাৎ আমাদের হার্টের সবার ইনার লেয়ার কি? এন্ডোকার্ডিয়াম। তো এই এন্ডোকার্ডিয়ামের ঠিক নিচে যে বেসমেন্ট মেমব্রেন কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, এটার ল্যামিনিনের সাথে এই সি টার্মিনালের স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। তার মানে আমরা বোঝাতে যাচ্ছি যে আপনাকে যে এই যে এম প্রোটিন, এটা ইটসেলফ, এটার মধ্যে কয়েকটা রেজিয়ন আছে। ধরেন এটা একটা রেজিয়ন, এটা একটা রেজিয়ন, এটা একটা রেজিয়ন, এরকম তার বিভিন্ন রেজিয়নের সাথে আমাদের হার্টের বিভিন্ন রেজিয়নের স্ট্রাকচারাল সিমিলারিটি দেখা যায়, যেমন কার্ডিয়াক মায়োসিন, তারপর এন্ডোথেলিয়াল সেলস, তারপর হচ্ছে ল্যামিনিন। ওকে, তো ফলে দেখেন এই যে যখন আমার শরীর অ্যান্টিবডিগুলো তৈরি করে এই এম প্রোটিনের বিভিন্ন অ্যান্টিজেনের এগেনস্টে, এপিটপের এগেনস্টে, কেমন? তো এই অ্যান্টিবডিগুলো কি করে? ওরা ঠিক একইভাবে এসে
মানে ভুল ক্রমে অর্থাৎ ক্রস রিয়াকশন যেটা বলি, ওরা এসে আমাদের এই হার্টের ভালভকে অ্যাটাক করে। এখন ক্লিনিক্যালি তারপর হচ্ছে আপনার অ্যাকর্ডিং টু স্টাডি বেস দেখা যাচ্ছে যে হার্টের এন্ডোকার্ডিয়াম তো পুরো হার্টেই আছে, শুধু মাইট্রাল ভালভ না, ট্রাইকাসপিড ভালভ বলেন, অ্যাওর্টিক ভালভ বলেন, পালমোনারি ভালভ বলেন, সব ভালভগুলোই তো এন্ডোকার্ডিয়াম দিয়েই তৈরি। কিন্তু দেখা যাচ্ছে যে এই অ্যান্টিবডির অ্যাটাকটা প্রিডমিনেন্টলি মাইট্রাল ভালভকেই ধরে, তবে অন্যান্য ভালভও কিন্তু হতে পারে অ্যাটাক, হ্যাঁ, একটা পার্সেন্টেজের অনুযায়ী। তো এটা কি সবচেয়ে বেশি ধরে মাইট্রাল ভালভকে, তারপরে কাকে ধরে অ্যাওর্টিক ভালভকে, তারপরে কাকে ধরে ট্রাইকাসপিড ভালভকে, তারপর কাকে ধরে পালমোনারি ভালভকে। তাহলে আলহামদুলিল্লাহ ব্যাপারটা ক্লিয়ার। দেখেন ডেভিডসনও বলা হচ্ছে সিকুয়েন্সটা, এই যে মাইট্রাল ভালভ ইজ এফেক্টেড মোর দেন 90%, দ্য অ্যাওর্টিক ভালভ দ্য নেক্সট মোস্ট ফ্রিকুয়েন্টলি ইনভলভড ওয়ান, ফলোড বাই ট্রাইকাসপিড অ্যান্ড পালমোনারি। ক্লিয়ার? তার মানে দেখেন যেহেতু সব ভালভের মধ্যেই এন্ডোকার্ডিয়াম আছে এবং এই এম প্রোটিনের সাথে আমাদের এই এন্ডোকার্ডিয়ামের সিমিলারিটি আছে, ফলে সে সব ভালভকে অ্যাটাক করতে পারে, কিন্তু মাইট্রাল ভালভটা প্রিডমিনেন্টলি অ্যাটাকড হয়। আচ্ছা, তো এখন তো ধরেন এই জায়গার মধ্যে যে এই মানুষটার অর্থাৎ এটা যার হার্ট কেমন, তার স্টেপ থ্রট হলো 2 to 3 উইক্সের মধ্যে অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হলো ওই এম প্রোটিনের অ্যাগেনস্টে, ওই কিছু এম প্রোটিনের অ্যাগেনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডি এসে মাইট্রাল ভালভকে অ্যাটাক করা শুরু করলো, ঠিক আছে, অ্যাটাক করা শুরু করলো। আচ্ছা, তো যখনই এখানে অ্যান্টিবডি তার অ্যান্টিজেনের সাথে অ্যাটাচড হলো, তখনই এটা তৈরি হয়ে গেল একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, তারপরে কি হবে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, তারপরে কি হবে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হবে। তো মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হওয়া মানে তখনই এই জায়গাটার মধ্যে আমাদের এই যে ভালভের যে এন্ডোকার্ডিয়াম, হ্যাঁ, তার যে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন, এগুলো সবগুলো কি হবে ড্যামেজ হতে শুরু করবে, ড্যামেজ হতে শুরু করবে। এখন দেখেন আপনার শরীরে আলটিমেটলি এই এম প্রোটিনের এগেনস্টে যে বি সেল, মেমোরি বি সেল তৈরি হয়ে আছে, ওরা কিন্তু কন্টিনিউয়াসলি এই অ্যান্টিবডি তৈরি করতেই থাকবে, কখনো খুব হাই রেটে, কখনো স্লো রেটে। তাহলে এরকম ক্রনিক অ্যান্টিবডির অ্যাটাকের শিকার হচ্ছে আপনার এই মাইট্রাল ভালভের কাস্পগুলো। ফলে এখানে একটা ক্রনিক যখন এই যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স অর্থাৎ কমপ্লিমেন্ট মেডিয়েটেড ইনজুরি হচ্ছে, তাহলে মাইট্রাল ভালভ ইনজুরি হচ্ছে, তাহলে ক্রনিক সেল ইনজুরি হচ্ছে, তাহলে ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, আর ক্রনিক ইনফ্লামেশন হলেই সেখানে কি হয় ফাইব্রোসিস হতে শুরু করবে, ফলে মাইট্রাল ভালভটাতে এখন ফাইব্রোসিস হতে শুরু করবে। এবং আপনারা জানেন যে আমাদের যে ক্যালসিফিকেশন অর্থাৎ যেখানে সেল ইনজুরি হয় রিপিটেডলি ক্রনিক্যালি, সেখানে ক্যালসিয়াম গিয়ে গিয়ে ডিপোজিট হতে শুরু করে, ফলে একটা সময়ে অ্যাডভান্স স্টেজে গিয়ে এখানে কি হবে, এই যে আমি ব্ল্যাক ডট দিয়ে যেটা দেখাচ্ছি, যে এই যে মাইট্রাল ভালভের মধ্যে ক্যালসিয়ামগুলো ডিপোজিট হতে শুরু করবে, ডিপোজিট হতে শুরু করবে। আচ্ছা, তো এই যে ফাইব্রোসিস অ্যান্ড ফলোড বাই ক্যালসিফিকেশন অ্যাট লেটার স্টেজ, এগুলোর সব কিছুর কারণে আলটিমেটলি দেখেন আপনার মাইট্রাল ভালভের এই যে কমিশিওর মানে কি, যে মাইট্রাল ভালভের যে দুটো লিফলেট তারা একে অপরের সাথে যে জায়গাটাতে মিলিত হয়, তাহলে এই যে এই জায়গাগুলো কি হবে ফাইব্রোসিস হয়ে হয়ে ওরা ফিউজ হয়ে যেতে থাকবে, ফিউজ হয়ে যেতে থাকবে, ঠিক আছে। অর্থাৎ মনে করেন এই জায়গাটা এখন সলিডিফাই হয়ে গেছে, ফলে মাইট্রাল ভালভটা তার আগে ওপেন হলে যেরকম পুরো খুলে যেত, এখন সে ওপেন ওরকম হতে পারবে না। তো এই জিনিসটা এখানে একটু দেখেন যে এটা একটা নর্মাল মাইট্রাল ভালভ যখন ওপেন হলো, তখন দেখেন অরিফিসটা কি সুন্দর করে ওয়াইডলি ওপেন হলো, কিন্তু যখন এই যে এখানে ইনজুরি শুরু হলো, এখানে ক্রনিক ইনফ্লামেশন হলো, ফাইব্রোসিস ক্যালসিফিকেশন হলো, তখন দেখেন যে মাইট্রাল ভালভ ওপেন হওয়া সত্ত্বেও সে পুরোপুরি ওপেন হতে পারছে না, ফলে দেখেন এখানে কত বড় মাইট্রাল অরিফিস আর এখানে কত ছোট একটা অরিফিস। তাহলে এটাই হলো আসলে মাইট্রাল স্টেনোসিস, দ্যাট মিন্স মাইট্রাল ভালভ যতটুকু খোলার কথা ততটুকু খুলতে পারছে না ডিউ টু ক্রনিক ইনফ্লামেশন ফলোড বাই ফাইব্রোসিস অ্যান্ড ক্যালসিফিকেশন। তাহলে এই হচ্ছে মাইট্রাল স্টেনোসিসের মেইন প্যাথোফিজিওলজি। কথা বুঝতে পারলাম? ওকে, এখন আসেন আমরা একটু ডেভিডসনে ফিরে আসি। তো ডেভিডসনে যে কথাটা বলছে যে ইন রিউম্যাটিক মাইট্রাল স্টেনোসিস ভালভ অরিফিসিস স্লোলি, কারণ এটা একটা গ্র্যাজুয়াল একটা কি ইনফ্লামেশন, সেল ড্যামেজ, এবং বাই প্রোগ্রেসিভ, এই যে প্রোগ্রেসিভ ফাইব্রোসিস অ্যান্ড ক্যালসিফিকেশন। ক্লিয়ার? এবং এটার কারণে কি হবে ফিউশন অফ দ্য কাস্প, ওই যে দুটো দরজা একে অপরের সাথে কমিশিওর যে জায়গাটা এখানে এসে কী হয়ে যাচ্ছে ফিউজড হয়ে যাচ্ছে, ফলে আলটিমেটলি মাইট্রাল ভালভটা যখন ওপেন হবে তখন তার মাঝখানে থাকা অরিফিসটা এটা কি হবে ন্যারো হতে শুরু করবে। তো দেখেন যখন একটা হেলদি মাইট্রাল ভালভ ওপেন হয় তখন তার মাঝখানের এই যে মাইট্রাল অরিফিস, হ্যাঁ, এটার যে সারফেস এরিয়া
এই সারফেস এরিয়াটা কত 5 সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু মাইট্রাল স্টেনোসিস হলে এটা আস্তে আস্তে কমতে কমতে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিসে এসে দেখেন সেটা <1 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যায়। এবং আরও ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে একজন পেশেন্ট যখন আপনার কাছে মাইট্রাল স্টেনোসিসের সাইন্স অ্যান্ড সিমটমস নিয়ে আসবে তখন কিন্তু অলরেডি তার এই মাইট্রাল অরিফিসটা <2 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যায়। অর্থাৎ কারো ধরেন 4 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেছে ন্যারো হয়ে, কিন্তু তার সিমটম থাকবে না, 3 সিমটম থাকবে না। সিমটম আসে কখন? যখন 2 সেন্টিমিটার স্কোয়ারের চাইতেও কমে আসে। এই যে ইট রিমেইনস অ্যাসিমটোমেটিক আনটিল দ্য অরিফিস ইজ <2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখেন ওই যে সিকেডির মতো, মানে মোটামুটি আপনার কাছে যখন আসছে অলরেডি তার মডারেট স্টেনোসিস হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? ওকে, এখন আসেন যে এই যে মাইট্রাল স্টেনোসিস হলে আমাদের হার্টে কী কী চেঞ্জ আসবে, হ্যাঁ এটার কারণে কী কী চেঞ্জ আসবে। তো এগুলো হচ্ছে সব অঙ্কের মতো। আলহামদুলিল্লাহ আমরা একটু আপনাদেরকে লিখে লিখে বুঝাই, তাহলে মাথায় একটু ভালো ক্যাচ করবে। দেখেন জাস্ট ম্যাথের মতো আমি একটা হার্টের মোটামুটি আঁকার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এই হলো আমাদের মাইট্রাল ভালভটা, ওকে। আচ্ছা, আর উপরের দুটো চেম্বার এগুলো হলো আমাদের অ্যাট্রিয়াম। আচ্ছা, এখন এই যে মাইট্রাল ভালভ এটা মনে করেন স্টেনোসিস হয়ে সেই রকম ন্যারো হয়ে গেছে, অর্থাৎ দেখেন অরিফিসটা আর আগের মতো নাই, ওকে ঠিক আছে, ন্যারো হয়ে আছে। তো এখন নর্মালি আমরা কি জানি যে ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, তো আমি জটিলতার স্বার্থে মানে জটিলতা যাতে না হয় এটার জন্য আমি শুধু লেফট হার্ট নিয়ে কথাবার্তা বলবো। তো অর্থাৎ এই এই পাশটা নিয়ে আমি ইনশাল্লাহ কথা বলবো। তো এটা হলো আমাদের লেফট হার্ট। তো আপনারা জানেন যে এই যে এলভি লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় আমাদের লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডগুলো লেফট ভেন্ট্রিকলে আসে, তাই না? আচ্ছা, তো এখন যেহেতু জায়গাটা ন্যারো হয়ে আছে, সরু হয়ে আছে, ফলে লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড অ্যাডকুয়াটলি লেফট ভেন্ট্রিকলে আসতে পারবে না, ঠিক আছে, লেফট ভেন্ট্রিকলে আসতে পারবে না। ধরেন সাপোজ যে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ডিউরিং লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টোল প্রায় 120 ml এর মতো ব্লাড আসে, হ্যাঁ এটাকে আমরা বলি এন্ড ডায়াস্টোলিক ভলিউম। আচ্ছা, এখন সেই জায়গায় মাত্র আসছে সাপোজ 100 ml, তাহলে দেখেন 120 ml ব্লাড আসার কথা, কিন্তু পথটা ন্যারো হওয়ায় এখন আসছে 100 ml। তাহলে লেফট অ্যাট্রিয়ামে কত ml ব্লাড রিমেনিং থেকে যাচ্ছে? 20 ml। আচ্ছা, তাহলে দেখেন লেফট অ্যাট্রিয়ামে ভালো করে বুঝেন, লেফট অ্যাট্রিয়ামে এক্সট্রা 20 ml ব্লাড থেকে গেছে। ইন দ্য মিন টাইম রাইট হার্টের তো কোনো সমস্যা নাই, রাইট হার্ট অর্থাৎ রাইট ভেন্ট্রিকল ঠিকই আমার লাংসে আবার পরের সাইকেলের ব্লাডটা পাঠিয়ে দিয়েছে, ধরেন আরও 120 ml, হ্যাঁ কত, অর্থাৎ রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ক্যাপিলারি থেকে আলটিমেটলি পালমোনারি ভেইন, এই পালমোনারি ভেইন হয়ে আমার লেফট অ্যাট্রিয়ামে পরের সাইকেলের 120 ml ব্লাড আবার চলে আসছে। এখন এই 120 ml ব্লাডকে আবার লেফট অ্যাট্রিয়াম যখন ভেন্ট্রিকুলে পাঠাতে যাবে তার তো অলরেডি আগে থেকে 20 ml ব্লাড আছে, তাহলে 120 আর 20 ইজিক্যাল টু এখন লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আছে টোটাল 140 ml। এখন সে আবার পাম্প করে জায়গাটা নেরো, আলটিমেটলি মনে করেন এখন পাঠালো আরও 100 ml, আরও 100 ml ব্লাড পাঠালো। তার মানে এখন আমার লেফট অ্যাট্রিয়ামে অ্যাট প্রেজেন্ট কত ml ব্লাড আছে বললাম? 140 ml। তো লেফট অ্যাট্রিয়ামটা আবার সিস্টোল করে ভেন্ট্রিকলে সর্বোচ্চ কতটুকু পাঠাতে পারলো? আরও 100 ml। তাহলে ছিল 140 ml, লেফট ভেন্ট্রিকলে গেল 100 ml, তাহলে এই মুহূর্তে এখন লেফট অ্যাট্রিয়ামে রিমেইনিং ব্লাড আছে 40 ml। এর আগে ছিল কত? এর আগের সাইকেলে 20 ml, এখন আরও 20 ml যোগ হলো 40 ml, মানে আমি বোঝানো সহজার্থে বলতেছি। এরপরে আবার জমবে, আরও এক্সট্রা থেকে যাবে, তখন হবে 60, আরও জমবে তখন হবে 80, জাস্ট বোঝানোর স্বার্থে, কারণ এত র্যাপিডলি তো এত বেশি ml জমবে না, আমি বোঝানোর স্বার্থে ম্যাথমেটিক্যালি জিনিসটা বলছি। তার মানে দেখেন আমরা বুঝতে পারছি যে মাইট্রাল স্টেনোসিসের কারণে হার্টের কোন চেম্বারটা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করবে? সে হলো এই লেফট অ্যাট্রিয়াম, তার মধ্যে এক্সট্রা ব্লাড পুলড হয়ে আসছে। তাহলে এটাকে আমরা বলি ভলিউম ওভারলোড। এই কথাটাকে আমরা কি বলি? ভলিউম ওভারলোড। তো যখনই লেফট অ্যাট্রিয়ামে এরকম ভলিউম ওভারলোড হতে থাকবে, এই প্রেশারটা একটা সময় গিয়ে কে ফেস করবে? পালমোনারি সার্কুলেশন।
লাংস। কেন? কারণ লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসতো কোত্থেকে? পালমোনারি সার্কুলেশন থেকে। এখন পালমোনারি সার্কুলেশন থেকে ধরেন আমি এখানে একটা পালমোনারি ক্যাপিলারি আঁকি। তো আমি এখানে একটা পালমোনারি ক্যাপিলারি আঁকার চেষ্টা করি, দেখেন, ঠিক আছে? তো সিম্পলি আঁকলাম আর কি। তো এখন পালমোনারি সার্কুলেশন থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড যখন আসতে যাচ্ছে, তার আসতে পারছে না, কারণ এখানে অলরেডি ব্লাড জমে টইটুম্বুর হয়ে আছে, কনজেশন হয়ে আছে। এখন এদিক থেকে তো রাইট ভেন্ট্রিকল ব্লাড পাঠাচ্ছেই, কারণ তার তো কোনো প্রবলেম নাই। ফলে রাইট ভেন্ট্রিকল সে যতক্ষণ না মানে রেজিস্ট্যান্স ফেস না করে ততক্ষণ সে ঠিকঠাক ব্লাড পাঠাতে থাকবে। তাহলে এদিক থেকে ব্লাড আসছে, এসে এখন তারা এই জায়গায় এসে জমতে শুরু করবে, কারণ এই ব্লাডগুলো সামনে যেতে পারছে না অ্যাডেকুয়েটলি। হ্যাঁ, যাচ্ছে কিন্তু কনজেশন দেখা দিবে। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পালমোনারি ভেইন। পালমোনারি ক্যাপিলারির পরে পালমোনারি ভেইন হল আলটিমেটলি পালমোনারি ভেইন। তো এটার নাম হলো যে পালমোনারি ভেইন। তাহলে এই যে পালমোনারি ভেইনে এখন ব্লাড জমে যাচ্ছে, এটাকে আমরা বলি যে পালমোনারি ভেনাস কনজেশন। এটাকে আমরা বলি কি? পালমোনারি ভেনাস কনজেশন। তো এরকম পালমোনারি ভেনাস কনজেশন যখন শুরু হবে, একটা পর্যায়ে এবার ক্যাপিলারি প্রবলেম ফেস করবে। কিরে সমস্যা কি? সামনের দিকে ব্লাড যাচ্ছে না কেন? তখন এবার দেখেন পালমোনারি ক্যাপিলারিতে প্রেশারটা বাড়লো। তার মানে ক্যাপিলারিতে যখন এখন প্রেশারটা বাড়লো, এখন আবার প্রেশারটা বাড়তে শুরু করবে পালমোনারি আর্টারিওলে, অর্থাৎ এখানে প্রেশারটা বাড়তে শুরু করবে, কারণ এখান থেকে ক্যাপিলারির দিকে ব্লাড যেতে পারছে না। তাহলে এখন আলটিমেটলি পালমোনারি আর্টারিওল, সেখান থেকে পালমোনারি আর্টারি, তাই না? এরকম করে করে আলটিমেটলি এখন আমাদের পালমোনারি যে মেজর পালমোনারি আর্টারি যেটা আছে, অর্থাৎ যেটা রাইট ভেন্ট্রিকল থেকে বের হয়, এখানে এবার প্রেশার বাড়তে শুরু করবে। এবার রাইট ভেন্ট্রিকলের মধ্যে প্রেশারটা চলে আসছে। তার মানে দেখেন, সব প্রেশারের সূত্রপাত ছিল লেফট অ্যাট্রিয়াম, সেটা ব্যাকওয়ার্ডলি আস্তে আস্তে প্রথমে পালমোনারি ভেইন, তারপরে পালমোনারি ক্যাপিলারি, তারপরে পালমোনারি আর্টারি, আলটিমেটলি এখন এসে পড়ছে রাইট ভেন্ট্রিকলের উপরে। তার মানে রাইট ভেন্ট্রিকল এখন সামনের দিকে ব্লাড পাঠাতে পারছে না। তাহলে এই যে রাইট ভেন্ট্রিকলের উপর একটা বাধা, এটাকে বলে রাইট ভেন্ট্রিকুলার আফটার লোড। রাইট ভেন্ট্রিকুলার আফটার লোড এটা এখন বেড়ে গেছে, তাই না? এখন এই যে রাইট ভেন্ট্রিকুলার আফটার লোড, এটাকে সে ওভারকাম করার জন্য রাইট ভেন্ট্রিকুলার আরও জোরে জোরে কন্ট্রাকশন শুরু করবে। ইন দ্য মিন টাইম এখানের মধ্যে আরেকটা ঘটনা ঘটে, দেখেন যে এই যে যখন এখানে পালমোনারি ভেনাস কনজেশনটা শুরু হলো, এই পালমোনারি ভেনাস কনজেশন হলে পরবর্তী ধাপ কি জানেন? যে এখানে যখন প্রেশার বাড়তে থাকে তখন হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায় ভেইন্সের মধ্যে, পালমোনারি ভেইন্সের মধ্যে। তো এই ব্লাডগুলো তখন কি করবে? তারা ডিউ টু এক্সেস হাইড্রোস্ট্যাটিক প্রেশার তারা লিক আউট করে করে এই যে পালমোনারি ইন্টারস্টিশিয়ামে জমতে শুরু করবে। আমি এগুলো একটু মুছে দিই, তাইলে আপনাদের বুঝাতে সুবিধা হবে। ধরুন এখানে আমি একটা অ্যালভিওলি আঁকলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা অ্যালভিওলি। তো আলটিমেটলি এখানে যখন প্রেশারটা বেড়ে যায়, এই প্রেশারটা যদি লং টাইম সাস্টেইন করে, তখন এখান থেকে লিক আউট হয়ে হয়ে ব্লাডগুলো এই জায়গায় চলে আসবে। তাহলে অ্যালভিওলি এবং পালমোনারি ভেইন্সের মাঝখানের এই জায়গাটার নাম কি? পালমোনারি ইন্টারস্টিশিয়াম। তাহলে এখানে এখন ফ্লুইড জমা হচ্ছে, এটাকে আমরা বলি পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা। এটাকে চেস্ট এক্সরেতে কার্লিস বি লাইন হিসেবে আপনারা দেখতে পাবেন, কার্লিস বি লাইন, সি লাইন, এ লাইন, তাই না? আচ্ছা, এখন আরও সাস্টেন করছে, আরও প্রেশার বাড়তেছে, ফ্লুইড অ্যাকিউমুলেট হচ্ছে, ওরা জায়গা করতে পারছে না, ইন্টারস্টিশিয়াম ভরে গেছে পানিতে। এখন ওরা বললো চলো নেক্সট খালি জায়গায় অ্যালভিওলি। এবার তারা অ্যালভিউলাসের মধ্যে ঢুকবে। এখন অ্যালভিওলি ফ্লুইডসে ফুলফিল্ড হতে শুরু করলো। এটাকে আমরা বলি কি? যখন অ্যালভিওলের মধ্যে ফ্লুইড ঢুকে যায়, এটাকে আমরা বলি পালমোনারি এডিমা। তখন পেশেন্টের ব্রেথলেসনেস শুরু হবে। এখন আল্লাহ তাআলা লাংসে একটা ক্যাপাসিটি দিছে যে লাংস তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো, হার্ট মারা গেলে মারা যাক, তোমার চেষ্টা থাকবে আমার পেশেন্ট যাতে পালমোনারি এডিমা ডেভেলপ না করে, পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা যাতে ডেভেলপ না করে। এটার জন্যে সে কী করবে? এখানের মধ্যে প্রেশার কমাতে চাইবে। তো এখানের মধ্যে প্রেশার কমানোর ওয়ে কি? দেখেন যে এখানের মধ্যে প্রেশার কমানোর ওয়ে হচ্ছে দুইটা, হয় ব্লাডগুলোকে সামনে পাঠানো, না হলে পিছন থেকে এখানে ব্লাডকে আসতে না দেওয়া। তাহলে যেহেতু লেফট অ্যাট্রিয়ামের ঝামেলা বেশি, ভালভ স্টেনোজড হয়ে আছে, তাহলে পালমোনারি ভেইন থেকে সামনে ব্লাড পাঠানোর কোনো ওয়ে নাই। তাহলে ওয়ে আর একটা বাকি আছে এই জায়গার, এটার কাছে, পালমোনারি ক্যাপিলারির কাছে। সেটা কি? যে এখানে তুমি কম কম ব্লাড আসতে দাও। এটার ওয়ে কি? যে তুমি এই পালমোনারি আর্টারিওলটাকে ন্যারো করে দাও, পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন করে দাও। এক্স্যাক্টলি। ফলে এখানে রিফ্লেক্স পালমোনারি
ভ্যাসো কনস্ট্রিকশন শুরু হবে, অর্থাৎ এই ভেইনটা আস্তে আস্তে তখন ন্যারো হতে শুরু করবে। এটা ন্যারো হলে কি হবে, যেহেতু এখানে এখন রেজিস্ট্যান্স বেড়ে গেছে, ফলে এই জায়গাটাতে ব্লাড কম আসবে, ফলে এখানে আস্তে আস্তে যায় একটু ব্লাড সামনে যাক, কিন্তু ব্লাড আসতেছে কম, ফলে এই জায়গাটাতে রিলেটিভলি কনজেশন কমবে, ফলে পালমোনারি এডিমা হওয়ার ঝুঁকিটা কমবে। পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা হওয়ার ঝুঁকি কমবে, কারণ এখানে আমি ইনফ্লো কমিয়ে দিয়েছি, ফলে প্রেশারটা গ্র্যাজুয়ালি বাড়বে, বেশি বাড়তে পারবে না। কিন্তু সমস্যা হচ্ছে পালমোনারি এডিমা, পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা, এটাকে ঠেকাতে গিয়ে যখন এখানে ভ্যাসোকনস্ট্রিকশন হলো, পালমোনারি আর্টারিওলার ভ্যাসোকনস্ট্রিকশন হলো, এখন এই রেজিস্ট্যান্সটা গিয়ে কার উপরে পড়বে? রাইট ভেন্ট্রিকলের উপরে। রাইট ভেন্ট্রিকল বলবে, কিরে এতদিন আমি কত সহজে ব্লাডটা পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু এখন এত রেজিস্ট্যান্স কেন? তখন সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে যতক্ষণ পর্যন্ত পারে রাইট ভেন্ট্রিকল ফোর্সফুলি সে কন্ট্রাকশন করতেই থাকবে, করতে করতে তখন এই রাইট ভেন্ট্রিকলে এখন কি দেখা দিবে? একটা হাইপারট্রফি। এটাকে আমরা বলি কি? কনসেন্ট্রিক হাইপারট্রফি। অর্থাৎ দেখেন রাইট ভেন্ট্রিকল এখন এরকম ফুলে যাবে, দেখেন তার মাসেল ওয়ালটা দেখেন এখন লেফট ভেন্ট্রিকলের মতো যে থিক হয়ে গেছে, ফুলে। কেন? কারণ সে যত ফুলবে, কনসেন্ট্রিক হাইপারট্রফি করবে, সে তত ফোর্সফুলি কন্ট্রাকশন করবে। কেন? টু ওভারকাম দিস ইনক্রিজড পালমোনারি রেজিস্ট্যান্স। এটা করতে গিয়ে ঝামেলা হবে কি? আলটিমেটলি দেখেন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যখন হলো, তখন রাইট ভেন্ট্রিকুলার ভিতরের ভলিউমটা কি হলো? কমে গেল। আগে জায়গাটা ছিল এতটুকু, এখন সব মাসেল খেয়ে ফেলছে, ফলে ভলিউম ছোট হয়ে গেছে। এবার আবার দেখেন সমস্যাটা কি, তার মানে এখানে এখন বেশি ব্লাড জমতে পারছে না, ফলে এই বাধাটা ব্যাকওয়ার্ডলি গিয়ে কার উপর পড়বে? রাইট অ্যাট্রিয়ামের উপরে। এই রাইট অ্যাট্রিয়ামের মধ্যে এখন আবার কি হবে? ব্লাড জমতে শুরু করবে। কেন? ধরে নেন যে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলে 120 ml ব্লাড পাঠাতো, এখন এখানে জায়গা কম, ফলে সে 120 ml পাঠাতে পারতেছে না, সে পাঠাচ্ছে 100 ml। এরকম করে করে তার মধ্যে ব্লাড আস্তে আস্তে জমতে থাকবে। এখন রাইট অ্যাট্রিয়াম ব্লাড কোত্থেকে রিসিভ করে? সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে, তাই না? তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে এখন আবার এই ভেনাস রিটার্ন ভালো করে হতে পারবে না। কেন? কারণ রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল কনজেস্টেড হয়ে আছে, তাদের থেকে ব্লাড লাংসের দিকে যেতে পারছে না, ফলে সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে ভেনাস রিটার্ন এখন কমতে শুরু করবে। তাহলে এই যে রাইট হার্টের মেইন কাজটা ছিল কি? আমাদের পুরো বডির সিস্টেমিক ভেনাস ব্লাডটাকে রিসিভ করা। এখন রাইট হার্ট সেই কাজটা করতে পারছে না, এটাকে আমরা বলি রাইট হার্ট ফেলিওর। তাহলে সমস্যা ছিল লেফট হার্টের, সেখান থেকে পালমোনারি হাইপারটেনশন হলো, এই যে পালমোনারি হাইপারটেনশনের কারণে আলটিমেটলি রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করলো, সেখান থেকে আলটিমেটলি এখন পেশেন্টের বাইলেটারাল লেগ এডিমা, অ্যাসাইটিস, প্লুরাল এফিউশন, রেজড জেবিপি, এই ঘটনাগুলো ঘটতে শুরু করবে। তাহলে এই হচ্ছে ব্যাপারটা, কথা বুঝতে পারলাম? আচ্ছা, তো এটা হলো আমাদের আলহামদুলিল্লাহ যে মাইট্রাল স্টেনোসিসের একটা সাইকেল অফ প্যাথোলজি। এটা যদি আপনি ভালো করে বুঝে ফেলতে পারেন একবার, তাহলে বাকিগুলো ইনশাল্লাহ একদম সহজ। তো এখানে আরেকটা কথা না বললেই নয়, দেখেন যখন এই জায়গাটাতে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা হয়, তাহলে এখন রাইট ভেন্ট্রিকুলার একদিকে ভলিউম খুব কমে গেছে, তাই না? কনসেন্ট্রিক হাইপারট্রফির কারণে। এখন আবার সে যখন ফোর্সফুলি কন্ট্রাকশন করছে, ব্লাডটা কী করবে? সামনের দিকে সে যেতে পারছে না, কারণ এখানে সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন। এখন এই ডিউরিং সিস্টোল অফ রাইট ভেন্ট্রিকল এই প্রেশারটা ব্যাকওয়ার্ডলি ধাক্কা দিবে কাকে? এখানে কোন ভাল্ব থাকে? ট্রাইকাসপিড ভাল্ব। এই যে এখানে কোন ভাল্ব থাকে? এই জায়গায় ট্রাইকাসপিড ভাল্ব। এই ট্রাইকাসপিড ভাল্বের উপরে গিয়ে ব্যাকওয়ার্ড প্রেশারটা পড়বে ডিউরিং রাইট ভেন্ট্রিকুলার সিস্টোল। তখন ট্রাইকাসপিড ভাল্বটা পেছনের দিকে ওপেন হয়ে যাবে, পেছনের দিকে ওপেন হয়ে যাবে। এটাকে আমরা কি বলি? ট্রাইকাসপিড রিগার্জিটেশন। তাহলে দেখেন মাইট্রাল স্টেনোসিস, এটার মানে ফল হিসেবে, এটার কনসিকুয়েন্স হিসেবে কি হচ্ছে? ট্রাইকাসপিড রিগার্জিটেশন হচ্ছে। এবং যে কোনো পালমোনারি হাইপারটেনশনের আমরা যখন ইকো করি, ইকোতে আসলে আমরা পালমোনারি হাইপারটেনশনের সিভিয়ারিটিটা গ্রেস করি এই ট্রাইকাসপিড রিগার্জিটেশন জেট, অর্থাৎ কতটুকু ব্লাড ব্যাকফ্লো হচ্ছে ডিউরিং রাইট ভেন্ট্রিকুলার সিস্টোল, এটা দিয়ে আমরা বুঝি। তো যাই হোক, এটা একটু জাস্ট আপনাদের কনসেপশন ক্লিয়ার থাকার জন্য বললাম। তো এই হলো আমাদের আসলে মেইন ব্যাপারটা। তাহলে আলহামদুলিল্লাহ আপনারা এখানে বেশ কয়েকটা জিনিস বুঝে গেছেন। ওকে, এখন আরেকটা বিষয় আসেন যে ওকে আমি ফাইন বুঝলাম যে এখানে তাহলে সবার শুরুতে হচ্ছে পালমোনারি ভেনাস কনজেশন, এবং পালমোনারি এডিমা যাতে না হয় সেটার জন্য আসলে আলটিমেটলি দেখা দিচ্ছে পালমোনারি হাইপারটেনশন। কিন্তু যখন এই যে লেফট অ্যাট্রিয়ামটা ডাইলেটেড হতে থাকে, হ্যাঁ, ডিউ টু ভলিউম ওভারলোড, এই লেফট অ্যাট্রিয়ামটা যখন ডাইলেটেড হয়, তো এই ডাইলেটেড হলে আমি আগেই বলেছি লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন হলে সেখানে যে কোনো সময় শুরু হতে পারে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এখানে হবে, সেটা একটু ভালো করে মনে রাখেন।
যে এটা আপনারা ফার্স্ট ইয়ারে পড়ে এসছেন। তো সেটা হলো যে যখন লেফট ভেন্ট্রিকল ডায়াস্টোল করে তখন লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকলে আসে। ওকে ফাইন। আস্তে আস্তে ডায়াস্টোলের একদম শেষ পর্যায়ে, অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের একদম শেষ পর্যায়ে লেফট অ্যাট্রিয়াম একটা কী করে কন্ট্রাকশন করে, ফোর্সফুল একটা কন্ট্রাকশন করে। হ্যাঁ, এটাকে আমরা বলি লেফট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এই কন্ট্রাকশন করে সে আরও কিছু ব্লাডকে ধাক্কা দিয়ে লেফট ভেন্ট্রিকুলে পাঠিয়ে দেয়। তো যখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে কী হয় যে লেফট অ্যাট্রিয়ামের এখান থেকে একটা ইম্পালস আসছে, এখান থেকে একটা ইম্পালস আসছে, এখান থেকে একটা ইম্পালস আসছে, এখান থেকে একটা আসছে, হ্যাজার্ডলি ইরেগুলার ইনইফেক্টিভ মানে লেফট অ্যাট্রিয়াল ইম্পালস হয়। ফলে লেফট অ্যাট্রিয়াল যে কন্ট্রাকশনটা এটা কি হয় না, মানে ইফেক্টিভ হয় না, খুবই উইক লেফট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হয়। ফলে লেফট অ্যাট্রিয়াম তখন তার যে ব্লাডটা মানে শেষ ধাপে, মানে ডায়াস্টোলের শেষ মানে স্টেজে, সে ব্লাডটাকে আর লেফট ভেন্ট্রিকলে পাঠাতে পারে না। ঠিক আছে। সো লেফট অ্যাট্রিয়ামে এতক্ষণ অল্প অল্প করে ব্লাড জমছিল এতদিন, দেখেন 20 ml 40 ml 60 ml, তাই না, যেটা একটু আগে বললাম। কিন্তু যখন লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশনের কারণে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন শুরু হবে এবং তার কারণে ইনইফেক্টিভ লেফট অ্যাট্রিয়াল কন্ট্রাকশন হবে, ফলে সাডেনলি লেফট অ্যাট্রিয়ামে অনেক বেশি ব্লাড জমে যাবে, কারণ ব্লাড একেবারেই লেফট ভেন্ট্রিকলে যেতে পারছে না। তো মনে করেন এখন হঠাৎ করে 40 থেকে হঠাৎ করে 80 ml ব্লাড জমে গেল, তাহলে এই যে সাডেনলি হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড লেফট অ্যাট্রিয়ামে যে জমছে, এটার কারণে এই ব্যাক প্রেশারটা কিসের উপরে পড়বে, পালমোনারি ভেইন্সের উপরে। সো এখানেও সাডেনলি প্রেশার অনেক বেড়ে যাবে। সাডেনলি যখন এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা অনেক বেড়ে যাবে, তখন এই যে ফ্লুইড মানে ব্লাড থেকে যে ফ্লুইডগুলো এগুলো সব লিক আউট করে করে আলটিমেটলি এখানে চলে আসতে থাকবে পালমোনারি ইন্টারস্টিশিয়ামে। এবং ইভেন এখানে কি হতে পারে যে ফ্লুইডের পাশাপাশি এত বেশি হাইড্রোস্ট্যাটিক প্রেশার যে আরভিসিও লিক আউট হয়ে হয়ে চলে আসতে পারে এখানে। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এখানেও ফ্লুইডগুলোর জায়গা হচ্ছে না, তারা তখন অ্যালভিউলাসে ঢুকে যাবে, একটু আগে যেমনটা বললাম, আলটিমেটলি অ্যালভিউলার এডিমা হবে। ঠিক আছে, অর্থাৎ পালমোনারি এডিমা হবে। তাহলে এই যে আমরা এখন কি বুঝলাম যে পালমোনারি এডিমা হওয়ার রিস্ক কখন বেশি মাইট্রাল স্টেনোসিসে, যখন পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকবে, যখন পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকবে, অথবা মনে করেন পেশেন্ট এমন মানে কোনো সিচুয়েশন ফেস করছে যেটার কারণে তার শরীরে ফ্লুইড ওভারলোড হচ্ছে, যেমন ডিউরিং প্রেগনেন্সি কী হয় আমরা জানি, ফ্লুইড রিটেনশন বেড়ে যায়, ফলে ফ্লুইড ওভারলোড হয়, ফলে ভেনাস রিটার্ন বেশি হবে। আলটিমেটলি রাইট হার্টে ভেনাস রিটার্ন যদি বেশি হয়, রাইট হার্ট তখন লাংসে বেশি বেশি ব্লাড পাঠাবে। এখন এখানে অবস্ট্রাকশন, আবার আপনি এদিকে ফ্লুইড ওভারলোড করে রাইট হার্ট থেকে ব্লাড সাপ্লাই বাড়িয়ে দিয়েছেন পালমোনারি সার্কুলেশনে, ফলে এখানে এখন সাডেনলি কনজেশন আরও বেড়ে আলটিমেটলি আবার অ্যালভিউলার এডিমা বা পালমোনারি এডিমা দেখা দেওয়ার ঝুঁকি বেশি। অথবা পেশেন্ট যদি এক্সারসাইজ ওভার স্ট্রেনাস অ্যাক্টিভিটি করে, কেন একই কথা, ডিউরিং এক্সারসাইজ বা স্ট্রেনাস অ্যাক্টিভিটি আমাদের কি হয়, ভেনাস রিটার্ন বেড়ে যায়, তাই না, পেরিফেরাল পাম্পিং অ্যাক্টিভিটির মাধ্যমে ভেনাস রিটার্ন বেড়ে যায়। ফলে আলটিমেটলি এখানেও একই কথা যে রাইট হার্ট থেকে পালমোনারি সার্কুলেশনে ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে, কিন্তু সামনে তো অবস্ট্রাকশন, ফলে এই জায়গায় পালমোনারি যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার এটা বেড়ে যাবে এবং সেটা আলটিমেটলি দ্যাট উইল লিড টু পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা ফলোড বাই পালমোনারি এডিমা, অর্থাৎ অ্যালভিউলার এডিমা দেখা দিবে। ঠিক আছে। তো অ্যালভিউলার এডিমা যখন দেখা দেয় তখন এই অ্যালভিউলাসে বিভিন্ন কী থাকে, কাফ রিসেপ্টর থাকে। আমাদের এই যে অ্যালভিউলাস, পালমোনারি ইন্টারস্টিশিয়াল স্পেস, এখানে বিভিন্ন কাফ রিসেপ্টর অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেথলেসনেস রিসেপ্টর থাকে। ফলে যখনই পালমোনারি এডিমা হয় পেশেন্টের একটা ড্রাই কাফ হবে। কী হবে, ড্রাই কাফ হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যেহেতু এখানে ব্রেথলেসনেস রিসেপ্টরও থাকে, এই যে অ্যালভিউলার ওয়ালে, পালমোনারি ইন্টারস্টিশিয়ামে, পালমোনারি ভেইন্স যেগুলো আছে তাদের যে টিউনিক অ্যাডভেন্টিশিয়া, হ্যাঁ, ওখানের মধ্যে থাকে। ফলে এই যে পালমোনারি ভেনাস কনজেশন, ইন্টারস্টিশিয়াল এডিমা, এগুলো যখন হয় পেশেন্টের কী কমপ্লেন করবে, শ্বাসকষ্ট, ব্রেথলেসনেস। ঠিক আছে। আর এই ব্রেথলেসনেসটা আরও বেশি হবে কখন, পেশেন্ট যখন লাইং পজিশনে থাকবে, শুয়ে থাকবে। কেন, যখন আমরা শুয়ে থাকি ডিউ টু গ্র্যাভিটি ভেনাস রিটার্ন বেড়ে যায়। আপনি যখন শুয়ে আছেন আপনার পা আপনার হার্ট একই লেভেলে চলে আসছে, ফলে একটু আগেই তো বললাম ভেনাস রিটার্ন বাড়লে এখানে কনজেশন বাড়বে, কনজেশন বাড়লে এখানে ইন্টারস্টিশিয়াল এডিমা, কনজেশন এগুলো বেড়ে গেলে আলটিমেটলি ব্রেথলেসনেস রিসেপ্টর অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এই কারণে পেশেন্টের শুয়ে গেলে শ্বাসকষ্ট বেড়ে যাবে, এটাকে আমরা বলি কি, অর্থোপনিয়া। ঠিক আছে। আর পালমোনারি এডিমা থাকলে
পেশেন্টের ড্রাই কাফ থাকবে। তা আমি যেটা আপনাকে বললাম, যখন পালমোনারি এডিমা ডেভেলপ করে তখন এত বেশি পালমোনারি ভেনাস হাইড্রোস্ট্যাটিক প্রেশার থাকে যে এখান থেকে আরবিসিও লিক আউট হয়। তো এই আরবিসিগুলো আলটিমেটলি ইন্টারস্টিশিয়াম আসবে, সেখান থেকে তারা অ্যালভিউলাসে ঢুকবে, অ্যালভিউলাসে ফ্লুইড ঢুকলো, আরবিসি ঢুকলো, এটা পেশেন্ট কাশি করে বের করে যখন দিবে, তাহলে এই যে ফ্লুইড মিক্সড উইথ আরবিসি, তাহলে এবং সাথে এখানে কি আছে, এয়ার আছে, অ্যালভিউলাসের মধ্যে এয়ার ছিল, তাহলে তিনটা ইনগ্রেডিয়েন্ট, 1 নম্বর এয়ার, 2 নম্বর ফ্লুইড, 3 নম্বর আরবিসি। তাহলে এই তিনটা জিনিস মিলে আলটিমেটলি পেশেন্টের একটা স্পুটাম প্রোডাকশন হবে, সেটা হচ্ছে পিঙ্ক কালার, কারণ আরবিসির পরিমাণ খুব বেশি না, সামান্য কিছু আরবিসি আসছে, হ্যাঁ, এবং তার সাথে একটা যে এয়ার বাবল তৈরি হবে, যেহেতু অ্যালভিউলাস থেকে আসছে এবং এখানে প্রচুর এয়ার বাবল আছে, তাহলে পেশেন্টের এখন কমপ্লেন কী হবে, পিঙ্ক ফ্রোথি স্পুটাম। তাহলে এটা কখন হবে, যখন পেশেন্টের পালমোনারি এডিমা থাকবে। আর যদি এত বেশি পালমোনারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার এত বেশি বাড়লো যে ওই প্রেশারটা ভেইনস আর সামাল দিতে পারে নাই, এই যে পালমোনারি ভেনিউলার এন্ড এগুলো টিয়ার হয়ে গেছে, রাপচার হয়ে গেছে, দেখেন ছিঁড়ে বেড়ে গেছে, পালমোনারি ক্যাপিলারি টিয়ার হয়ে গেছে, তাহলে তখন সাডেনলি অনেক বেশি পরিমাণে আরবিসি পালমোনারি ইন্টারস্টিশিয়ামে চলে আসবে, সেখান থেকে অ্যালভিউলাসে ঢুকবে, তখন পেশেন্ট আপনাকে বলবে যে ডিরেক্ট যে কাশির সাথে রক্ত যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম যে লেফট হার্ট ফেলিওরে কি হতে পারে, যে পিঙ্ক ফ্রোথি স্পুটাম অর্থাৎ অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর মানে এটা এতক্ষণ যেটা বললাম আর কি, যে লেফট হার্টে মানে ব্লাড কনজেস্টেড হয়ে আছে, তো সেখান থেকে আলটিমেটলি পেশেন্টের পিঙ্ক ফ্রোথি স্পুটামও হতে পারে যদি পালমোনারি ভেনাস কনজেশন থাকে শুধু। আর যদি ক্যাপিলারি টিয়ার হয়, রাপচার হয় ডিউ টু হাই রাইজ অফ পালমোনারি ক্যাপিলারি প্রেশার, তখন আলটিমেটলি পেশেন্টের আপনার হেমোপটাইসিসও হতে পারে। তাহলে মাইট্রাল স্টেনোসিসে হেমোপটাইসিস অ্যাজ ওয়েল অ্যাজ পিঙ্ক ফ্রোথি স্পুটাম দুটোই হতে পারে, ঠিক আছে। এবং শুধু মাইট্রাল স্টেনোসিস না, যে কোনো এলভিএফে এই একই মেকানিজমে পিঙ্ক ফ্রোথি স্পুটাম এবং আমার হেমোপটাইসিস দুটোই হতে পারে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক সিমটম অলরেডি আপনাদেরকে পড়িয়ে ফেলছি, এগুলো সব ডেভিডসনের সামনের দিকে আমি দেখাবো, বক্স আকারে দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ এই হলো আমাদের এই ব্যাপারটা, ওকে। তো চলুন আমরা এখন একটু আপনাদেরকে ডেভিডসন থেকে ঘুরিয়ে আনি যে ডেভিডসনের সিমটমগুলো আসলে কীভাবে লেখা আছে। দেখবেন অলরেডি আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা সিমটম আমরা পড়িয়ে ফেলেছি। দেখেন এই যে ক্লিনিক্যাল ফিচার্স অফ মাইট্রাল স্টেনোসিস। তো আলহামদুলিল্লাহ দেখুন এখানের মধ্যে, তাহলে 1 নম্বরে কী বলছে, ব্রেথলেসনেস। তো ব্রেথলেসনেস বা ডিসপনিয়া, এটা আমরা বললাম যে কিভাবে হয়, ওকে, অর্থাৎ পালমোনারি ভেনাস কনজেশন হয় এবং সেখান থেকে আলটিমেটলি পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা, সেখান থেকে পালমোনারি অ্যালভিউলার এডিমা। তো পালমোনারি ভেনাস কনজেশন, পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা, এই সকল ক্ষেত্রেও পেশেন্টের ডিসপনিয়া বা ব্রেথলেসনেস হতে পারে। কেন? কারণ এই যে পালমোনারি ভেনাস যে ওয়াল, টিউনিক অ্যাডভেন্টেশিয়া, তারপরে পালমোনারি ইন্টারস্টিশিয়াল স্পেস, এই সকল জায়গায় ব্রেথলেসনেস রিসেপ্টর থাকে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালভিউলার ওয়াল, ওকে। ফলে এখানে যখন এক্সেস ফ্লুইড অ্যাকিউমুলেশন হবে, তারা আমাদের যে ব্রেথলেসনেস রিসেপ্টর আছে মেকানিক্যাল, তাকে অ্যাক্টিভেট করে দিবে, ওকে। আচ্ছা, ঠিক একই সাথে পেশেন্টের এই সকল জায়গায় কাফ রিসেপ্টর থাকে, তারাও এক্সেস ফ্লুইড অ্যাকিউমুলেশনে ট্রিগার্ড হবে, অ্যাক্টিভেটেড হবে এবং ড্রাই কাফ হতে পারে, ওকে। আচ্ছা, তো মনে রাখবেন যে ড্রাই কাফের যে বিষয়টা, আমাদের যে কাফ রিসেপ্টর, ওকে, এই কাফ রিসেপ্টরটা প্রিডমিনেন্টলি কোথায় থাকে, এই যে অ্যালভিউলার ওয়ালে থাকে। সো ড্রাই কাফ এটা কখন হবে, যখন অ্যালভিউলার এডিমা হবে। কিন্তু পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা বা পালমোনারি ভেনাস কনজেশন, এই সকল ক্ষেত্রে পেশেন্টের ড্রাই কাফ আসলে থাকে না, কারণ এই সকল জায়গায় কাফ রিসেপ্টর থাকে না বললেই চলে, তবে ব্রেথলেসনেস হয়, ওকে। আচ্ছা, তার মানে পালমোনারি ভেনাস কনজেশন, পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা, পালমোনারি অ্যালভিওলার এডিমা, প্রত্যেকটা স্টেপে পেশেন্টের ব্রেথলেসনেস বা ডিসপনিয়া হবে, কারণ সব জায়গায় ব্রেথলেসনেস রিসেপ্টর প্রেজেন্স আছে। কিন্তু ড্রাই কাফ হবে পালমোনারি অ্যালভিউলার এডিমা যখন ডেভেলপ করবে সেই সময়টাতে, ওকে। সো ড্রাই কাফ এটা মোর লেটার স্টেজে আসলে ডেভেলপ করে। এছাড়াও যখন পেশেন্টের এরকম পালমোনারি এডিমা ডেভেলপ করবে, তখন আলটিমেটলি পেশেন্টের কী হবে, যে গ্যাস এক্সচেঞ্জটা অ্যাডিকুয়েটলি হবে না, ফলে পেশেন্টের যে সকল ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হবে, সেখান থেকে একটা হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে। এবং হাইপোক্সিয়া যখন ডেভেলপ করবে, তখন পেশেন্টের যে ক্যামো রিসেপ্টর আছে, ক্যারোটিড বডিজ, অ্যাওটিক আর্চ, ওকে, এবং সেন্ট্রাল, ওই সকল ক্যামো রিসেপ্টর যখন অ্যাক্টিভেটেড হবে, সেখান থেকেও ব্রেথলেসনেস সেন্সেশন হতে পারে। অর্থাৎ ব্রেথলেসনেস সেন্সেশনটা আর্লিয়ার স্টেজে ব্রেথলেসনেস রিসেপ্টর অ্যাক্টিভেশনের মাধ্যমে হচ্ছে, এবং লেটার স্টেজে যখন অ্যালভিউলার এডিমা হয়ে গ্যাসেজ এক্সচেঞ্জ হতে পারছে না, তখন ক্যামো রিসেপ্টর অ্যাক্টিভেশনের মাধ্যমে
ডিসপনিয়াটা হচ্ছে। ওকে, তো এই হলো বিষয়টা। এই কারণে আপনারা দেখবেন অনেক সময় ক্রনিক হার্ট ফেলিয়ারে পেশেন্টের যে এক্সারশনাল ডিসপনিয়া কমপ্লেন করে, কিন্তু স্যাচুরেশন মেশিনে দেখবেন স্যাচুরেশন 99%। সো অক্সিজেন ভালো থাকা সত্ত্বেও পেশেন্ট আপনাকে ডিসপনিয়া বা ব্রেথলেসনেস কমপ্লেন করতে পারে, এবং এটা ট্রিগার্ড হবে লাইং পজিশনে, অর্থাৎ অর্থোপনিয়া এবং এক্সারশনাল, ওকে, কাজকর্ম করার সময়। কারণ ওই সময়টাতে পালমোনারি ভেনাস কনজেশনটা আরও বেড়ে যায় ডিউ টু ইনক্রিজড ভেনাস রিটার্ন। ওকে, তো আলহামদুলিল্লাহ ব্রেথলেসনেস এটা শেষ, এরপরে কাফ এটাও শেষ, এবং আমি বলেছি যে এটা ড্রাই কাফ। ওকে, এবং এখানে কীভাবে পিঙ্কিশ ফ্রথি স্পুটাম এবং হেমোপটাইসিস হয় সেটাও বললাম, এবং আপনাদের বলেছি যে এই যে ব্রেথলেসনেস, ড্রাই কাফ, হেমোপটাইসিস, পিঙ্ক ফ্রথি স্পুটাম, এগুলো সবগুলোর মেইন কারণ হলো এই পালমোনারি ভেনাস কনজেশন। ঠিক আছে, পালমোনারি ভেনাস কনজেশন, ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আসেন যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমি আপনাদের বলেছি যে এখানে আসলে যে মাইট্রাল স্টেনোসিসে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে ডিউ টু লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন। তো এর সাথে আরেকটা বিষয় আমাদের একটু জানতে হবে, সেটা নিয়ে একটু বলি। দেখেন, আমি যদি আপনাদের প্রশ্ন করি যে মাইট্রাল স্টেনোসিস, এই ক্ষেত্রে আমাদের লেফট ভেন্ট্রিকলের কার্ডিয়াক আউটপুটের কী অবস্থা হয়? এটা কি বাড়বে, নাকি কমবে, নাকি নর্মাল থাকবে? অ্যান্সার হলো যে অবশ্যই কার্ডিয়াক আউটপুট কমবে। কেন? কারণ ওই একই কথা, আপনাদের আমি মনে আছে কিনা আমি আবার রিপিট করছি না, বলেছি যে মাইট্রাল স্টেনোসিস থাকার কারণে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে অ্যাডুকুয়েটলি সব ব্লাড আসতে পারে না। অর্থাৎ 120 ml এর জায়গায় লেফট ভেন্ট্রিকলে কত ml ব্লাড আসছিল? 100 ml, একটু আগে বললাম। তাহলে ভেনাস রিটার্ন টুয়ার্ডস দ্য লেফট ভেন্ট্রিকল কম হচ্ছে, তাহলে অবশ্যই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হবেও কম, অর্থাৎ স্ট্রোক ভলিউমও কম হবে। আর স্ট্রোক ভলিউম যদি কমে, তো এই স্ট্রোক ভলিউমের সাথে হার্ট রেট মাল্টিপ্লাই করে দিলেই সেটা কি? কার্ডিয়াক আউটপুট। ওকে, তো কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, তার মানে আমরা বুঝলাম যে মাইট্রাল স্টেনোসিসে লেফট ভেন্ট্রিকলের কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে। এই যে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, তাহলে এটা ডিটেক্ট করবে কে? ব্যারোরিসেপ্টর। হ্যাঁ, ওই যে আমাদের ক্যারোটিড বডি অ্যাওটি কাটছে যে ব্যারোরিসেপ্টর এটা ডিটেক্ট করে ব্যারোরিফ্লেক্স মেকানিজমে এটা বডিতে কী ট্রিগার করবে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তখন হার্টের উপরে কি করে? বিটা 1 রিসেপ্টর মিডিয়েটেড টেকিকার্ডিয়া করে। টেকিকার্ডিয়া এবং ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে সে কার্ডিয়াক আউটপুটকে বাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার এই চেষ্টাটা বৃথা যায়। কেন? কারণ হার্ট রেট বাড়ায় লাভটা কি? মাইট্রাল স্টেনোসিস তো আমি কারেকশন করতে পারছি না। ফলে আলটিমেটলি এখানে পেশেন্টের কি হবে? যে একটা টেকিকার্ডিয়া হবে, পেশেন্টের একটা টেকিকার্ডিয়া হবে, ওই যে সিম্প্যাথেটিক ওভার ড্রাইভের কারণে। ঠিক আছে, রিফ্লেক্স মেকানিজমে। তাহলে দেখেন যে মাইট্রাল স্টেনোসিসের পেশেন্টের টেকিকার্ডিয়া এটা হতে পারে দুটো কারণে। একটা হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন ডিউ টু ডিক্রিমেন্ট অফ লো কার্ডিয়াক আউটপুট, আরেকটা হলো পেশেন্টের পরবর্তীতে যখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হবে সেখান থেকেও কি হতে পারে? যে একটা পেশেন্টের টেকিকার্ডিয়া হতে পারে। ওকে, তো সেই টেকিকার্ডিয়া থেকে পেশেন্ট আপনাকে কমপ্লেন করবে পালপিটেশন। ওকে, তাহলে পেশেন্টের পালপিটেশন হওয়ার দুটো কারণ, আন্ডারলাইং সাইনাস টেকিকার্ডিয়া অথবা লেটার স্টেজে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ঠিক আছে, ওকে। এরপরে আসেন এডিমা এবং অ্যাসাইটিস এবং প্লুরাল এফিউশন। এগুলো আমি বলেছি, কি বলেছি যে এখানে আলটিমেটলি একটা স্টেজে, লেটার স্টেজে গিয়ে কী হয়? পেশেন্টের রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করে, ফলে সিস্টেমিক ভেনাস রিটার্ন হতে পারে না। সিস্টেমিক ভেনাস রিটার্ন হতে না পারলে এডিমা হবে, হ্যাঁ, অ্যাসাইটিস হবে, প্লুরাল এফিউশন হবে, বাইল্যাটেরাল। ওকে, আচ্ছা, তার মানে একটা জিনিস মনে রাখবেন, পালমোনারি এডিমা ইজ মোর কমন ইন লেফট হার্ট ফেলিওর, প্লুরাল এফিউশন ইজ মোর কমন ইন রাইট হার্ট ফেলিওর। ঠিক আছে, ওকে, ফাইন। এবার আসেন যে হেমোপটাইসিস আমরা বলেছি কীভাবে কী হয়, চেস্ট পেইন। ওকে, এখন আসেন চেস্ট পেইনটা, যে মাইট্রাল স্টেনোসিসে কীভাবে চেস্ট পেইন হয়। এটার কারণ হলো মাইট্রাল স্টেনোসিস লিডস টু পালমোনারি হাইপারটেনশন, অ্যান্ড পালমোনারি হাইপারটেনশন লিডস টু চেস্ট পেইন, সেন্ট্রাল চেস্ট পেইন। এটা সেন্ট্রাল চেস্ট পেইন হয়। হ্যাঁ, অর্থাৎ এমআইয়ের চেস্ট পেনের সাথে এটার চেস্ট পেনের একটা ডিফারেন্স আছে। কী ডিফারেন্স? যে এমআইয়ের চেস্ট পেনটা লেফট সাইডেড হয় মোস্ট কমনলি, সেন্ট্রালও হতে পারে। তারপরে এমআইয়ের চেস্ট পেনটা লেফট আর্মের ইনার আসপেক্টে রেডিয়েট হয়, জ, তারপরে নেক, এখানে রেডিয়েট হয়। কিন্তু পালমোনারি হাইপারটেনশনের চেস্ট পেনটা একদম সেন্ট্রালি থাকবে এবং ডিউরিং এক্সারশন এটা বাড়বে। ঠিক আছে, সো আমরা এখন দেখি যে এই চেস্ট পেনটা আসলে কীভাবে হচ্ছে। তো দেখুন,
দেখেন, তো আমি বলেছি যখন পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে তখন তাকে ওভারকাম করতে গিয়ে কি হয়, এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অর্থাৎ রাইট ভেন্ট্রিকুলার ওয়ালের মাসেল ছিল এরকম, এখন সে ডিউ টু ইনক্রিজড রেজিস্ট্যান্স অর পালমোনারি হাইপারটেনশন তার মাসেল থিকনেস অনেক বেড়ে যাবে, এটাকে আমরা কি বলি, কনসেন্ট্রিক হাইপারট্রফি, তাই না? এখন দেখেন যেহেতু এখানে মাসেল থিকনেস বেড়ে গেছে, তো একটা বাসায় 4 জন মানুষ থাকলে মনে করেন তাদের 5,000 টাকায় চলে যায়। এখন সেই জায়গায় যদি 10 জন মানুষ থাকে তাদের টাকাও লাগবে 10,000, আরও বেড়ে যাবে, তাই না? আচ্ছা, তার মানে মাসেল থিকনেস বাড়ার সাথে সাথে এখন রাইট ভেন্ট্রিকুলের অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে, কিন্তু সেই অনুসারে আমার করোনারি আর্টারিগুলো বাড়ে না। ওকে, ফলে কি হবে, যখন কনসেন্ট্রিক হাইপারট্রফি হয় তখন রাইট ভেন্ট্রিকুলার ওয়ালে একটা রিলেটিভ অক্সিজেন ডেফিসিয়েন্সি দেখা দেয়। অর্থাৎ ধরেন এই যে রাইট ভেন্ট্রিকুলার ওয়াল, এখানে আগে মোট 5টা করোনারি আর্টারির ট্রিবিউটারিজ ছিল। ওকে, তো এখন ওই 5টাই আছে, কিন্তু রাইট ভেন্ট্রিকুলার ওয়াল থিকনেস বেড়ে গেছে, তাদের মানে অ্যামাউন্ট বেড়ে গেছে, কার্ডিয়াক মায়োসাইটের ভেতরে যে ফিলামেন্ট অর্থাৎ অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট তাদের নাম্বার বেড়ে গেছে। ওকে, ফলে তাদের বেশি বেশি অক্সিজেন প্রয়োজন, কিন্তু সেই অনুসারে সাপ্লাই বাড়ে নাই, ফলে আলটিমেটলি রাইট ভেন্ট্রিকুলার ওয়াল এখন একটা রিলেটিভ অক্সিজেন ডেফিসিয়েন্সি ফেস করবে এবং সেখান থেকে একটা অ্যানজাইনা লাইক পেইন হতে পারে। ঠিক আছে, ওকে, এটা রাইট ভেন্ট্রিকুলার মানে ইস্কেমিয়া থেকে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই হলো একটা ব্যাপার। তো আরেকটা ব্যাপার হলো যে যখন আমি একটু আগে আপনাদের বললাম যে পালমোনারি হাইপার টেনশনটা যখন হয়, তারপর আমি ডায়াগ্রামটা এখানে আরেকবার আঁকি। দেখেন, মনে করেন এই হলো আমি একটা রাইট ভেন্ট্রিকুলার ওয়াল আঁকলাম, তো এখান থেকে আলটিমেটলি এটা হলো পালমোনারি যে ট্রাঙ্ক। ওকে, পালমোনারি ট্রাঙ্ক। তো এখন এখানের মধ্যে প্রেশার বেড়ে গেছে, তো এই যে মানে অর্থাৎ পালমোনারি হাইপারটেনশন না, অর্থাৎ পালমোনারি ক্যাপিলারির মধ্যে প্রেশার বেড়ে গেছে, সেটা ব্যাকওয়ার্ডলি এসে এই যে পালমোনারি ট্রাঙ্কের উপরে পড়ছে। তো এখন রাইট ভেন্ট্রিকল ব্লাডকে ধাক্কা দিয়ে সে যতটুকু পারে পাঠাচ্ছে, কিন্তু সেটা সামনে যেতে পারছে না, ফলে সব ব্লাডগুলো এখন এখানের মধ্যে ওরা জমছে, মানে পালমোনারি ট্রাঙ্কে। তো এটার কারণে আলটিমেটলি কী হবে, এই যে পালমোনারি ট্রাঙ্ক অথবা সামনে পালমোনারি ট্রাঙ্কের যে রাইট অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি যে ব্রাঞ্চ, সেগুলো কী করবে, সেগুলো ডিস্টেন্ডেড হতে শুরু করবে। এই যে দেখেন, তারা ডিস্টেন্ডেড হতে শুরু করবে, দেখেন ডিস্টেন্ডেড হতে শুরু করছে। ওকে, তো এই যে ডিস্টেনশন হলে এই যে আমাদের ভেসেলসের যে সবচেয়ে আউটার লেয়ার আর্টারির, সেটা টিউনিকা অ্যাডভেন্টিশিয়া, এই টিউনিকা অ্যাডভেন্টিশিয়া এখানে কি থাকে, বিভিন্ন পেইন রিসেপ্টর, স্ট্রেচ রিসেপ্টর থাকে। এগুলো আলটিমেটলি আমাদের ভিসেরাল সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে একটা সেন্ট্রাল চেস্ট পেইন কী করে সৃষ্টি করে, পেশেন্টের একটা সেন্ট্রাল চেস্ট পেইন ফিল হয়। ঠিক আছে, ডিউ টু ডিস্টেনশন অফ দ্য পালমোনারি আর্টারিস। তো এটা থেকেও আলটিমেটলি পেশেন্টের এরকম হতে পারে। তো যখন পেশেন্ট এক্সারশনাল মানে কাজকর্ম করবে, অন এক্সারশন যাবে অথবা ফ্লুইড ওভারলোড হবে, এই পালমোনারি আর্টারিয়াল ডিস্টেনশন তত বাড়বে, কারণ ফ্লুইড ওভারলোড হলে ডিউরিং এক্সারসাইজ ভেনাস রিটার্ন বাড়ে, আলটিমেটলি সামনে তো জ্যাম কমে নেয়, ফলে এখানে এসে পুলিংটা হবে ব্লাডে। তো সেখান থেকে আলটিমেটলি কী হবে, আমাদের এই সেন্ট্রাল চেস্ট পেইনটা দেখা দিতে পারে। ঠিক আছে, তো এগুলো হলো মেইন ব্যাপার। এছাড়াও এখানে আরও কয়েকটা ব্যাপার আছে, যারা খুব আগ্রহী পড়ে নিতে পারেন, সবার জন্য প্রয়োজন নেই। ঠিক আছে, এই কয়েকটা জিনিস জানলে ইনশাল্লাহ মোর দেন এনাফ। তো এরপরে আসেন, আলহামদুলিল্লাহ আমরা তাহলে সেন্ট্রাল চেস্ট পেইন এটা বুঝলাম। তারপরে আসেন থ্রম্বো এম্বোলিজম, ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন, এখানে যেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন হচ্ছে। তো আমি বলেছি যে মাইট্রাল স্টেনোসিসে কী হয়, লেফট অ্যাট্রিয়াল ডাইলেটেশন হয়। হ্যাঁ, লেফট অ্যাট্রিয়াল চেম্বারের যে ভলিউম আছে, চেম্বার ভলিউম, সেটা অনেক বেড়ে যায়। ওকে, এবং এখানে কি হয়, কি বললাম যে মাইট্রাল স্টেনোসিসের কারণে ব্লাডগুলো সব অ্যাডিকুয়েটলি লেফট ভেন্ট্রিকলে যেতে পারে না, ফলে লেফট অ্যাট্রিয়ামের মধ্যে একটা এক্সেস ব্লাড জমতে শুরু করে। তাহলে এখানে আলটিমেটলি বুঝলাম যে একটা স্ট্যাসিস অফ ব্লাড হয়। তো এই স্ট্যাসিস অফ ব্লাড এটা ইটসেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর টু ফর্ম থ্রম্বাস। ক্লিয়ার? ফলে লেফট অ্যাট্রিয়ামের ভিতরে একটা থ্রম্বাস তৈরি হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। মোর ইম্পর্টেন্টলি যেটা হয় সেটা হলো, পরবর্তীতে যখন কোনো কারণে এখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন শুরু হয়ে যায়, তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে কি, যে লেফট অ্যাট্রিয়ামে একটা ইরেগুলার ইম্পালস তৈরি হতে শুরু করে। ইরেগুলার অর্থাৎ
লেফট অ্যাট্রিয়ামের এখান থেকে একটা কন্ট্রাকশন শুরু হচ্ছে, এখান থেকে একটা কন্ট্রাকশন শুরু হচ্ছে, এখান থেকে একটা কন্ট্রাকশন শুরু হচ্ছে হ্যাজার্ডলি। ফলে এই যে একটা ইরেগুলার মানে অ্যারিদমিক একটা মুভমেন্ট হচ্ছে, এটার কারণেও এখানে একটা টার্বুলেন্স তৈরি হয়ে লেফট অ্যাট্রিয়ামে থ্রম্বাই ফর্ম হতে পারে। তাহলে এই দুটো কারণ, একটা স্ট্যাসিস আরেকটা হলো টার্বুলেন্স অফ ব্লাড। ওকে, এই দুটোর কারণে লেফট অ্যাট্রিয়ামের ভিতরে থ্রম্বাস তৈরি হতে পারে, লেফট অ্যাট্রিয়ামের ভিতরে থ্রম্বাস তৈরি হতে পারে। তো এই থ্রম্বাসটা লেফট অ্যাট্রিয়াম থেকে যে কোনো সময় লেফট ভেন্ট্রিকলে আসবে, সেখান থেকে যে কোনো সময় অ্যাম্বোলা হয়ে ছুটে সে সিস্টেমিক অ্যাওর্টার মাধ্যমে পুরো বডির সিস্টেমিক সার্কুলেশনে যে কোনো জায়গায় চলে গিয়ে আটকে যাবে। যেমন কোথায় সবচেয়ে কমনলি আটকাবে, যে দেখেন লেফট অ্যাট্রিয়ামে থ্রম্বাসটা তৈরি হয়েছিল, সে সেখান থেকে ছুটে ডিসলস্ট হয়ে, অর্থাৎ থ্রম্বাস যখনই ডিসলস্ট হবে সেটার নাম হয়ে যাবে অ্যাম্বোলাই। তো এই অ্যাম্বোলাইটা লেফট ভেন্ট্রিকলে যাবে, লেফট ভেন্ট্রিকল থেকে সিস্টেমিক অ্যাওর্টায় যাবে, সিস্টেমিক অ্যাওর্টা থেকে আলটিমেটলি সে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারির মাধ্যমে ব্রেইনে গিয়ে কোনো একটা জায়গায় লস্ট মানে আটকে যাবে। আটকে গেলে সেখানে আলটিমেটলি কী হবে, ইনফার্কশন হবে, অর্থাৎ ইসকেমিক স্ট্রোক হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণেই দেখবেন মাইট্রাল স্টেনোসিসের একজন পেশেন্ট, এ নোন কেস অফ মাইট্রাল স্টেনোসিস প্রেজেন্টেড টু ইউ উইথ দ্য কমপ্লেন্স অফ যে রাইট সাইডেড উইকনেস। ওকে, অ্যান্ড ইউ হ্যাভ গট ক্লিনিক্যালি যে এক্সটেন্সার, প্ল্যান্টার এক্সটেন্সার। ওকে, তাহলে দেখেন যে এমএসের পেশেন্ট আপনার কাছে স্ট্রোকের ফিচার নিয়ে আসছে, তাহলে এটা হচ্ছে এই যে সিস্টেমিক অ্যাম্বোলাই হয়ে সেখান থেকে এরকম কেস দিয়ে দেয় রিটেনে। তাহলে এই হলো বিষয়টা। তাহলে দেখেন এখানে থ্রম্বোএম্বোলিজম হয়, সেখান থেকে আলটিমেটলি এই অ্যাম্বোলিজমটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিস্টেমিক্স, অর্থাৎ সিস্টেমিক, এটা ব্রেইনে গিয়ে ইনফার্কশন করতে পারে, লিভারে গিয়ে হ্যাপাটিক ইনফার্কশন করতে পারে, জিআইটিতে গিয়ে মেসেন্টারিক ইনফার্কশন করতে পারে, হ্যাঁ যে কোনো, অর্থাৎ আপনার কোনো একটা লিম্সে গিয়ে আটকে গেল, সেখানে ডিজিটাল কোনো ইনফার্কশন হতে পারে, তাই না, যে কোনো জায়গায়। আচ্ছা, তো এটা কেন হচ্ছে, যে বললাম অ্যাট্রিয়াল স্ট্যাসিস, এটা লেফট অ্যাট্রিয়াল স্ট্যাসিস এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আলহামদুলিল্লাহ দুটোর কথা একেবারে ক্লিয়ার আপনাদের কাছে। ওকে, তো এই হলো আমাদের ব্যাপারটা। তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা সিমটমস অফ মাইট্রাল স্টেনোসিস আমরা ক্লিয়ার করলাম।